আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস এন্ড আদার জব ক্যান্ডিডেটস। আজকে আমরা আলোচনা করব সাধারণ জ্ঞানের মহাবিশ্ব টপিকটা নিয়ে। তারাদের জীবন প্রবাহের তৃতীয় অবস্থা কোনটি? তারাদের, আচ্ছা আমি একটু অ্যান্সারগুলো একটু ঢেকে রাখি, তাহলে সবার জন্যই মঙ্গল হবে। সো এখানে প্রশ্ন হচ্ছে, তারাদের জীবন প্রবাহের তৃতীয় অবস্থা কোনটি? অপশন ক হোয়াইট ড্রফ, অপশন খ ব্ল্যাক হোল, অপশন গ রেড জায়ান্ট, অপশন ঘ নাথিংনেস। তারাদের জীবন প্রবাহের প্রথম ধাপ হচ্ছে আসলে সেখানে, সরি তৃতীয় ধাপ হচ্ছে আসলে সেটা হচ্ছে রেড জায়ান্ট হবে। ঠিক আছে, সো ইয়েস, উত্তর হচ্ছে রেড জায়ান্ট। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহের নাম কি? উত্তর হচ্ছে বুধ, হ্যালি, চাঁদ নাকি আলফা সেঞ্চুরাই। এখানে খুবই হাস্যকর বিষয়, চাঁদ আর বুধ এগুলো হচ্ছে গ্রহ উপগ্রহ। হ্যালি হচ্ছে একটা ধূমকেতুর ব্যাপার, আলফা সেঞ্চুরাই হচ্ছে একমাত্র এখানে নক্ষত্র। আর সূর্যের নিকটবর্তী নক্ষত্র হচ্ছে আলফা সেঞ্চুরাই। আসলে প্রক্সিমা সেঞ্চুরাই আর আলফা সেঞ্চুরাই দুটোই অপশন থাকতে পারে। সো এরপরে আমরা চলে যাব ব্ল্যাক হোলের মধ্যাকর্ষণ কেমন। উত্তর হবে অত্যন্ত শক্তিশালী এটা আসলে। সো ক কৃষ্ণ গহ্বরের প্রকৃতি, আচ্ছা এটা একটু আমি আগাই দিই। কৃষ্ণ গহ্বরের বা ব্ল্যাক হোলের প্রকৃতি সম্পর্কে প্রধান ধারণা কে দেন? ব্ল্যাক হোলের প্রকৃতি নিয়ে প্রধান ধারণা দেয় হচ্ছে স্টিফেন হকিংস। সরি, এটা হবে আইনস্টাইন। ব্ল্যাক হোলের প্রকৃতি সম্পর্কে প্রধান ধারণা দেন আইনস্টাইন। এখন আমরা চলে যাব নেক্সট, কৃষ্ণ গহ্বরের বৈশিষ্ট্য কোনটি? কৃষ্ণ গহ্বরের বৈশিষ্ট্য হচ্ছে এটার, আমরা অপশনগুলো একটু পড়ি। ঘনত্ব অত্যন্ত বেশি, কথা তো সত্য। ভর অত্যন্ত বেশি, কথাটা সত্য। মহাকর্ষ ক্ষেত্র অত্যন্ত শক্তিশালী, তিনটা কথাই সত্য। তাহলে অপশন হবে হচ্ছে ঘ। অপশন হবে হচ্ছে ঘ, ঘ হবে উত্তর। The first ever image of a black hole at the center M86 galaxy could be photographed using a telescope system called, এটা মনে হয় ইভেন্ট হরাইজন টেলিস্কোপ হবে। ইয়েস, ঠিক আছে। মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কারক দীপঙ্কর তালুকদারের নিজ জেলা কোনটি? মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কারক দীপঙ্কর তালুকদারের নিজ জেলা হচ্ছে বরগুনা জেলায়। সপ্তর্ষি মণ্ডল আকাশে কিসের মতো দেখায়? নো আইডিয়া। জিজ্ঞাসা চিহ্নের মতো, কোয়েশ্চেন চিহ্নের মতো না, এই যে এরকম দেখায়, এটাকে মার্ক করে রাখা উচিত, এটা আবার পরীক্ষা আসতে পারে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, মিল্কি ওয়ে একটি কি? তারা, নিহারিকা মণ্ডল, সুপারনোভা, সৌরজগৎ। এটা একটা নিহারিকা মণ্ডল। আদম স্রোত বলা হয় কাকে? কালপুরুষকে বলা হয় আদম স্রোত। কালপুরুষের চেহারার দিকে একবার তাকাবেন, দেখলে বুঝবেন। নেবুলা এর বাংলা পারিভাষিক শব্দ নিহারিকা। ছায়াপথ কত, কয় রকম? উত্তর হচ্ছে 3। দেয়ার ইজ বেসিক্যালি 3 টাইপস অফ গ্যালাক্সিস। দেয়ার আর বেসিক্যালি 3 টাইপস অফ গ্যালাক্সিস। ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে বলা হয়, এটা কিন্তু বিসিএস এ আছে 28তম বিসিএস এ, তাকে বলা হয় কসমিক ইয়ার। কসমিক ইয়ার বলতে কি বোঝায়? এটা হচ্ছে ছায়াপথের নিজ অক্ষে বিবর্তনকাল না আবর্তনকাল? উত্তর হবে আবর্তনকাল নাকি? তাহলে গ। পৃথিবী মহাকাশে একটি কি? পৃথিবী মহাকাশে একটি 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 জ্যোতিষ্ক। এটা একটা জ্যোতিষ্ক হবে, কারণ নিহারিকা তো মোটেও না, নক্ষত্রও না, সে উপগ্রহও না। সো জ্যোতিষ্ক, কারণ এই যে নিহারিকা, নক্ষত্র, উপগ্রহ, গ্রহ, এদেরকে একসাথে আমরা বলি জ্যোতিষ্ক। তারপরে আরো আছে যেমন ধূমকেতু, এরা সব জ্যোতিষ্ক। এটা কি জ্যোতিষ্ক না জ্যোতিষ্ক? কেপলার 452b কি? কেপলার 452b হচ্ছে, এটা পৃথিবীর মতো দেখতে একটি গ্রহ। 44তম বিসিএস আসা একটি প্রশ্ন। ধূমকেতু কি দিয়ে তৈরি? ধূমকেতু কি দিয়ে তৈরি? গ্যাস, ধূলিকণা, শিলা। গ্যাস, ধূলিকণা, শিলা। ষোড়শ বিজিএস পরীক্ষায় এসেছে গ্যাস, ধূলিকণা, শিলা দিয়ে তৈরি হচ্ছে ধূমকেতু। হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? উত্তর হবে 75 বা 76 সাল। এখানে 75 অপশনে দেওয়া আছে, সুতরাং অ্যান্সার হবে এখানে হচ্ছে 75 বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়। আবার 2062 সালে আমরা হ্যালির ধূমকেতু দেখতে পাবো। কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়? এখানে আছে 76, সো উত্তর হবে 76। হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে 2062 সালে। দেখছেন, বলতে না বলতে কোশ্চেনটা চলে এসেছে। হ্যালির ধূমকেতু সর্বশেষ কোন বছর দেখা যায়?
2062 থেকে 76 বাদ দিলেই হবে, 2062 থেকে 76 বাদ দিলে হয় 1986। একবিংশ শতাব্দীর প্রথম ধূমকেতুর নাম কি? লাইনিয়ার, লাইনিয়াল নট লারা, লাইনিয়ার হচ্ছে একবিংশ শতাব্দীর প্রথম ধূমকেতু। ঠিক আছে, সো আমরা এরপর চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে হেল বব ধূমকেতু আবিষ্কার হয় কবে? আমার জানা নাই উত্তর। উত্তর হচ্ছে হবে গ 1995 সালে। 67P 67P কি একটি জানা নাই, এটা একটা ধূমকেতু, ভালো প্রশ্ন। মিটিওরের পরিভাষায় কি? মিটিওর মানে হচ্ছে উল্কা, উল্কা উল্কা ইয়েস। ঘ উল্কা বৃষ্টি কি? উল্কা বৃষ্টি কি খসে পড়া তারা? সেটা তো মোটেও না, মহাকাশ থেকে আসা এক ঝাঁক উজ্জ্বল বস্তু। না, উল্কা আসলে উজ্জ্বল না, কারণ উল্কার কিন্তু নিজস্ব আলো নাই। কোনো ধূমকেতুর অংশ বিশেষ কক্ষপথ হতে বিচ্যুত কণা যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ঘর্ষণে জ্বলে ওঠে, এটা কিন্তু হতে পারে। কোনো গ্রহের ভগ্নাশেষ যা পৃথিবীর বায়ুমণ্ডল প্রবেশের ফলে ঘর্ষণে জ্বলে ওঠে। কোনো গ্রহের ভগ্নাশেষ না, এটা হচ্ছে আসলে একটা ধূমকেতুর অংশ আর কি। সো উল্কা বৃষ্টি এটা হচ্ছে হবে গ, 38 নম্বরটা গ হবে উত্তর। এ পর্যায়ে আমরা আমাদের সৌরজগতের প্রাণ, সৌরজগতের যান সূর্য নিয়ে কথা বলবো। সূর্যের ব্যাস এটা মুখস্থ করার কোনো দরকার নেই, সূর্যের ভর দরকার আছে 1.99 × 1030 কেজি। আয়তনে পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় বা 1.3 মিলিয়ন গুণ বড়। চাঁদের চেয়ে 2,60,00,000 গুণ বড়। সূর্য প্রচন্ড রকম উত্তপ্ত একটি নক্ষত্র, এর কেন্দ্রভাগের উত্তাপ প্রায়, ওরে আল্লাহ এটা কত, 1 2 3 একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি 15 কোটি ডিগ্রি সেলসিয়াস। খুব সুন্দর। পৃষ্ঠভাগের তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের নিজ অক্ষের ওপর একবার আবর্তন করতে 25 দিন সময় লাগে। একে সূর্যের আবর্তনকাল বলে। সূর্যের প্রকৃত রং হচ্ছে সাদা। সূর্যপৃষ্ঠের যেসব স্থানের তাপমাত্রা এর পার্শ্ববর্তী স্থান অপেক্ষা কম, সূর্য থেকে সেই স্থানগুলো কালো দেখায়, তাদের সৌর কলঙ্ক বলে। তাহলে এখানে কতগুলো এমসিকিউ আমরা পেলাম, আমরা একটু সবগুলা মার্ক করে দেখাই আপনাদেরকে। মার্ক করে ফেললাম, আপনারা একটু দেখেন এখানে কি হুলস্থুল কাণ্ড। সূর্যের প্রকৃত রং সাদা। সূর্য নিজ অক্ষের ওপর 25 দিনে একবার হচ্ছে ঘুরে আসে। সূর্যের সৌর কলঙ্ক বলতে সূর্যের আশেপাশে যে অঞ্চলগুলো একটু তুলনামূলকভাবে হচ্ছে তাপমাত্রা কম বা ঠান্ডা তুলনামূলক, সেগুলো হচ্ছে সৌর কলঙ্ক। সূর্যের ভিতরে কিছু উপাদান আছে, যেমন সবচেয়ে বেশি উপাদান হচ্ছে হাইড্রোজেন, সেটার মোট আয়তন হচ্ছে 91.2%, আর হিলিয়ামের আয়তন হচ্ছে আপনার 8.7%, আর অন্যান্য যেই এলিমেন্টগুলো সেগুলোর আয়তন হচ্ছে 0.1% পর্যন্ত আছে। আবার ভর আনুপাতিকভাবে তাদের হচ্ছে পার্সেন্টেজ দেওয়া আছে। আসলে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, আর এত মুখস্থ করা চাইলেও সম্ভব না। আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।